থেকে ক্লাসটা করছো। তো আমি আর দেরি না করে আমরা স্থিতিস্থাপকতার ক্লাসটা চাইলে শুরু করে দিতে পারি। তো আমি স্টার্ট করব হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি নিয়ে। তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে ইলাস্টিসিটি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। আমাদের স্থিতিস্থাপকতা, তাহলে আমি একটু নিচে লিখি যাতে তোমরা দেখতে পাও। তো ইলাস্টিসিটি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা। তাহলে শুরুতে চলো আমরা বুঝে নেই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলতে কি বুঝায়। তাহলে এই ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে একটু আণবিক লেভেলে যেতে হবে। আমরা এখন একটু মলিকুলার লেভেলে চলে যাব এবং আমরা ইন্টারমলিকুলার যে ফোর্স, আন্তঃ আণবিক শক্তি বা আন্তঃ আণবিক আকর্ষণ বিকর্ষণ বল, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো আমি একটা জিনিস নিয়ে এসেছি, এটা হচ্ছে ছোট একটা স্প্রিং। তোমরা যদি তাকাও তাহলে দেখতে পাবে স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় এতটুকুতে থাকে। তাহলে আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, আমি চাইলে এই স্প্রিং এর নিচে এই জায়গায় একটা দাগ দিয়ে দিতে পারি যে এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। দেখো আপনা আপনি এই স্প্রিংটা এর চেয়ে বড়ও হয়ে যাচ্ছে না, আবার এর চেয়ে ছোটও হয়ে যাচ্ছে না। আমি যদি স্প্রিংটাকে বড় করি তাহলে কি হয় দেখো। এই স্প্রিংটাকে আমি যদি বড় করি তাহলে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ যে এই স্প্রিং এর যে প্যাচগুলো, এই প্যাচগুলোর মধ্যে জায়গাটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রসারিত হচ্ছে। এটাকে আমরা বলতে পারি যে আণবিক লেভেলে যদি আমরা যাই, একটা বস্তুকে যখন আমরা প্রসারিত করি তখন তার মধ্যে আন্তঃ আণবিক ফাঁকা স্থান বা আন্তঃ আণবিক দূরত্ব বৃদ্ধি পায়। তাহলে দেখো এই যে প্রসারিত করলে আন্তঃ আণবিক দূরত্ব বৃদ্ধি পায়। আন্তঃ আণবিক দূরত্ব বৃদ্ধি করলে যেটা হয় সেটা হচ্ছে অণুগুলোর মধ্যে বিকর্ষণের চেয়ে আকর্ষণের মানটা বেড়ে যায়। আবার আমরা যদি এটাকে কম্প্রেস করি বা সংকুচিত করি তাহলে দেখো তো কি হয়। তাহলে অণুগুলোর মধ্যে জায়গাগুলো ছোট হয়ে আসে, অর্থাৎ আন্তঃ আণবিক দূরত্ব কমে যায়। আন্তঃ আণবিক দূরত্ব কমে গেলে যেটা হয়, আকর্ষণের তুলনায় বিকর্ষণ বেড়ে যায়। তাহলে এদিকে নিয়ে গেলে আকর্ষণের তুলনায় বিকর্ষণ বেশি, আর এখান থেকে প্রসারিত করে ফেললে বিকর্ষণের তুলনায় আকর্ষণ বেশি। তো সেই আকর্ষণ এসে এখানে ফিরে আসে, আর এর চেয়ে ছোট করে ফেললে বিকর্ষণ এসে আবার এখানে ফিরে আসে। তাহলে এই যে স্বাভাবিক অবস্থান, এই অবস্থানের বেলায় আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই অবস্থানে আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ প্রায় সমান সমান। যদি একেবারে স্থির থাকে যে বড়ও হচ্ছে না ছোটও হচ্ছে না, তাহলে আমরা বলবো হ্যাঁ আন্তঃআণবিক আকর্ষণ আর বিকর্ষণ এক্ষেত্রে সমান। যদি তাই হয় তাহলে সে আপনা আপনি এর চেয়ে বড়ও হবে না ছোটও হবে না। তাহলে বড় করে ফেললে আবার আগের মতো ছোট হয়ে যেতে চায়, আবার ছোট করে ফেললে সে আবার আগের মতো আকৃতিতে ফিরে আসতে চায়। এই যে নিজের আকৃতি ধরে রাখার যে টেন্ডেন্সি বা প্রবণতা, এটাকেই আমরা বলবো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তাহলে স্থিতিস্থাপকতা কি জিনিস তোমরা বুঝে গেলে। তো এই হচ্ছে আমাদের প্রথম আলোচনাটা ছিল যে স্থিতিস্থাপকতা কি জিনিস সেটা। তো এখন আমি কিছু কমেন্ট পড়তে যাচ্ছি যে অলরেডি তোমরা কে কে আমাদের এখানে জয়েন করেছো এবং কমেন্ট করেছো। আমি অলরেডি দেখতে পাচ্ছি মারুফ, অপু, হৃদয়, এরপর দেখতে পাচ্ছি মোহাম্মদ নাইম হাসান। তুমি আন্তঃআণবিক বল আর স্থিতিস্থাপকতার ব্যাপারটা জানতে চেয়েছো। হ্যাঁ, সেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করলাম অনেকক্ষণ। হৃদয়, তারপর আকরামুল, নাইম হাসান, রিয়েলিস্টিক রনি, ইব্রাহিম খলিল এবং মোহাম্মদ রনি মোল্লা, এবং দেখতে পাচ্ছি গ্যালোয়া, জারিন সুবা, তোমরা কমেন্ট করেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটাতে জয়েন করার জন্য, এবং অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করতে ভুলবে না, কারণ আমরা এই ক্লাসে আরো অনেক মজার মজার জিনিস শিখতে যাচ্ছি। তো প্রথমে আমি স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে ফরিদ আহমেদ, রাহাত মাহমুদ, এরপর রাকিব হাসান, জয়, অমি এবং মিশেল তোমরা এসে আমাদের ক্লাসে জয়েন করেছো। তো আমি এখন এর পরের অংশটুকুতে যাই যে স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে আমি বস্তুগুলোকে কয়টা ভাগে ভাগ করতে পারবো। যেমন একটা হতে পারে পূর্ণ দৃঢ় বস্তু, বা আমি বলতে পারি কমপ্লিটলি ইনএলাস্টিক বা রিজিড বডি। তো পূর্ণ দৃঢ় বস্তু বা 100% রিজিড বডি বলতে বোঝায় এমন কোন বস্তু যেটাকে আমি বল প্রয়োগ করে সংকুচিত বা প্রসারিত আসলে করতে পারি না, অর্থাৎ তার কোনো বিকৃতিই ঘটে না, সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। এছাড়া কি হতে পারে? একটা হতে পারে হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এই কথাটার মানে হচ্ছে
এমন কোন বস্তু যাকে আমরা বল প্রয়োগ করে যদি বিকৃত করি তাহলে ছেড়ে দিলে ও আবার পারফেক্টলি আগের অবস্থায় ফিরে আসে। তো এমন কোন বস্তু আসলে পৃথিবীতে নেই, এমনকি পূর্ণ দৃঢ় বস্তু পৃথিবীতে নেই। তো আমরা এরপরে যেটাতে যেতে পারি সেটা হচ্ছে পূর্ণ প্লাস্টিক বস্তু। পূর্ণ প্লাস্টিক বস্তু, এই কথাটার মানে কি? পূর্ণ প্লাস্টিক বস্তু মানে হচ্ছে একটা বস্তু যাকে আমরা বল প্রয়োগ করে যদি তার আকার আকৃতি চেঞ্জ করি, সাইজ এন্ড শেপ চেঞ্জ করি, অর্থাৎ ডিস্টর্ট করি, বিকৃত করি, তাহলে বল অপসারণ করলে সে আর আগের অবস্থায় ফিরে যাবে না। যেমন ভাবে আমি বাঁকা করে দিলাম বা যেমন ভাবে মোচড় দিয়ে দিলাম ওইভাবেই থেকে যাবে, সেটা হচ্ছে পূর্ণ প্লাস্টিক বস্তু। তাহলে এই যে আমরা স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে বস্তুগুলোকে তিনটা ভাগে ভাগ করে ফেললাম, তো এরকম মজার মজার আরো অনেক কিছু আমরা আজকে শিখতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না এবং কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও তুমি শেয়ার করলে কিনা। তাহলে দেখো, এই পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কিংবা পূর্ণ প্লাস্টিক বস্তু কোনোটাই আমরা পৃথিবীতে পাবো না। আমরা যে বস্তুগুলো পাই তার মধ্যে সবগুলো ধর্মই কিছু না কিছু পরিমাণে থাকে। যেমন তুমি যদি বলো পাথর, পাথরকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? পাথরকে আমরা আসলে দৃঢ় বস্তু ক্যাটাগরিতে ফেলতে পারি, কারণ পাথরকে চাপ দিলে কি ছোট হয়ে যায়? যায় না তো। কিন্তু বেশি চাপ দিলে, বেশি চাপ দিলে পাথরের মধ্যে বিকৃতি ঘটা শুরু করবে এবং বিকৃতি একটু ঘটলেই, ডিফর্মিটি একটু চলে আসলেই পাথরটা একসময় টাস করে ভেঙে যাবে। তাহলে পাথরটাকে বিকৃতি না ঘটিয়ে ভেঙে গেল না, বিকৃতি না ঘটিয়ে আসলে ভাঙেনি, সামান্য বিকৃতি ঘটিয়ে ভেঙে যায়। তাই পূর্ণ দৃঢ় বস্তু না, সে দৃঢ় বস্তু, একেবারে 100% না হলেও। তারপর আমরা স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ হিসেবে কি দিতে পারি? এই যে স্প্রিং, স্প্রিং একটা স্থিতিস্থাপক জিনিস। তাহলে স্প্রিং এর ম্যাটেরিয়াল কি? ধরো স্টিলের তৈরি একটা স্প্রিং, তাহলে স্টেইনলেস স্টিল এটা একটা স্থিতিস্থাপক বস্তু। তারপর ইলাস্টিক রাবার ব্যান্ড, এটা তোমরা সবাই জানো, সবাই দেখেছো, সবাই ব্যবহার করেছো। যেমন টাকার বান্ডিল বাঁধার জন্য আমরা যে রাবারের ব্যান্ড ইউজ করি সেটা কিন্তু বেশ ইলাস্টিক, টানলে বড় হয়, ছেড়ে দিলে আবার ছোট হয়ে যায়, এইরকম। তারপর যে গুলতি দিয়ে যে অনেক কিছু করে, গুলতি দিয়ে টার্গেট প্র্যাকটিস করা যায়, তো ওই গুলতির যে রাবারটা আমরা ইউজ করি, এরকম করে বেঁধে আমরা যে রাবারটা ইউজ করি সেটাও কিন্তু স্থিতিস্থাপক। তারপর পূর্ণ প্লাস্টিক বস্তু, যেমন ধরা যাক তুমি আটা দিয়ে গুলে একটা কিছু তৈরি করলে, তো আটা দিয়ে গুলে অনেক কিছু তৈরি করা যায়, আটা ময়দা এগুলো দিয়ে মানুষজন পিঠা বানায় নানা রকম। তো আটা বা ময়দা গুলে পিঠা বানানোর পর ছেড়ে দিলে কি সেগুলো আবার আগের মতো নষ্ট হয়ে যায়? যায় না তো, পিঠার আকৃতি তো থেকে যায়। তো সেগুলো হচ্ছে প্লাস্টিক বস্তুর সাথে তুলনা করা যায়। তো আমরা পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আর পূর্ণ প্লাস্টিক বস্তু এগুলো নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের প্রতি আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে দাও। প্রশ্নটা হচ্ছে স্টেইনলেস স্টিল, অর্থাৎ যে ম্যাটেরিয়াল দিয়ে আমাদের চামচ, কাঁটা চামচ, ছুরি এগুলো তৈরি করা হয়, এই স্টেইনলেস স্টিল এটা, আর হচ্ছে ওই যে টাকা কিংবা চুল বাঁধার ইলাস্টিক রাবার ব্যান্ড, এই দুইটা বস্তুর মধ্যে কে বেশি স্থিতিস্থাপক আর কে কম স্থিতিস্থাপক এটা আমাকে কমেন্টে জানাও। আর আমি বলে দেই যে স্থিতিস্থাপকতা বেশি নাকি কম সেটা বুঝার উপায় কি? বুঝার উপায় হচ্ছে কাউকে বিকৃত করলে বা সাইজ এন্ড শেপ চেঞ্জ করলে, অর্থাৎ ডিস্টর্ট করলে, যদি ছেড়ে দিলে আবার কমপ্লিটলি আগের অবস্থায় ফিরে আসে তাহলে সে অনেক বেশি স্থিতিস্থাপক। আর যদি আগের অবস্থায় ফিরে না আসে তাহলে কম স্থিতিস্থাপক। তাহলে তুমি এই দুটো বস্তুর মধ্যে তুলনা করে আমাকে জানাও যে কে বেশি স্থিতিস্থাপক, আর আমি এরপর এই জিনিসটা এক্সপ্লেইন করে তোমাকে অ্যান্সারটা দিয়ে দিব। তাহলে আমি এর মধ্যে দেখি আরো কে কে আমাদের ক্লাসে আজকে এসে জয়েন করলে। তো আমি দেখতে পাচ্ছি রোহান, উল্লাস, রাহাত, জয়, নাইম হাসান, হৃদয়, তারপর তৌফিক আহমেদ, ফরিদ আহমেদ, সবুজ, তারপর মুকিত খন্দকার, হাসান, ফিরদৌস, মিস্টার বিন, আমি দেখতে পাচ্ছি রাসায়নিক বিক্রিয়া, তারপর নিসর্গ মৃধা। হ্যাঁ, নিসর্গ মৃধা তুমি জিজ্ঞেস করেছো পূর্ণ প্লাস্টিক কি কাদার মন্ড হতে পারে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, হতে পারে। যেমন কাদার মন্ড দিয়ে মানুষজন কি তৈরি করে? একটা স্কাল্পচার তৈরি করলো, একটা মূর্তি তৈরি করলো, তারপর কি সেটা আবার আগে কাদার পিণ্ড হয়ে যায়? যায় না তো। তো যেরকম সাইজ এন্ড শেপ দেওয়া হয় ওরকম থেকে যায়। মোশরফুল ইসলাম, আলভি, নুরানি, তুর্য, হিমু, আসিফ ইসলাম, অনিত, অমি, মামুন, রাফসান, ইমতিয়াজ কবির, ঐশী, হৃদয়, জামিল আহমেদ, তামিম, মিম, মুকিত খন্দকার, তারপর তন্ময় সরকার, প্রান্ত, অমি, ফরিদ আহমেদ, পারভেজ আহমেদ, মুনিয়া আফরিন, জামিল আহমেদ, মোশরফুল ইসলাম এবং নাজমুল সাকিব। তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো
যে স্টেইনলেস স্টিল আর রাবার ব্যান্ড, এদের মধ্যে রাবার বেশি স্থিতিস্থাপক। তো এই প্রশ্নটার উত্তর কি সেটা জানার জন্য এখন আমি দুইটা টার্ম নিয়ে আসব, নতুন দুইটা টার্ম। সেটা হচ্ছে পীড়ন এবং বিকৃতি। পীড়ন এবং বিকৃতি। ইংলিশ টার্মগুলো হচ্ছে, পীড়ন হচ্ছে স্ট্রেস আর বিকৃতি হচ্ছে স্ট্রেইন। স্ট্রেস এন্ড স্ট্রেইন। তাহলে পীড়ন একটা টার্ম, বিকৃতি একটা টার্ম। এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, পীড়ন হচ্ছে কোন একটা কিছুকে বিকৃত করার জন্য তুমি পার ইউনিট এরিয়াতে বা প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করো। আবার উল্টা ভাবেও বলা যায়, দেখো ধরো এটা হচ্ছে একটা তার, তুমি এটাতে ফোর্স অ্যাপ্লাই করলে এফ, টান দিলে এফ ফোর্স অ্যাপ্লাই করে, এটার যে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। এখন বলো তো আমাকে, যদি আমি এই তারটাকে টান দেই, সে কি অবশ্যই আমাকে প্রতিক্রিয়া দিবে না, বাধা দিবে না? অবশ্যই প্রতিক্রিয়া দিবে, বাধা দিবে। কতটুকু? এই এফ এর সমান। কোন দিকে? উল্টো দিকে। তাহলে এই বস্তুর ভিতরে নিজের অবস্থা বজায় রাখার জন্য যে বল উদ্ভূত হয় বা নিজের অবস্থা বজায় রাখার জন্য যে বল সে প্রয়োগ করে, সেটার নাম হচ্ছে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। সেটা কতটুকু? তুমি যতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে তার সমান হয়। তাহলে ফোর্সকে যদি আমরা এরিয়া দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাই পীড়ন বা স্ট্রেস। এফ বাই এ, এটা হচ্ছে পীড়ন বা স্ট্রেস। আর বিকৃতি কি? ধরো তুমি এই তারটাকে টান দিলে এরকম করে, এই তারের দৈর্ঘ্য আগে ছিল হচ্ছে ক্যাপিটাল এল। এরকম একটা তার, একটা সিলিন্ডার আকৃতির তার, এই তারের দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল। তুমি করলে কি, একে টেনে একটু লম্বা করলে, একটু টেনে লম্বা করলে, যে এতটুকু লম্বা করে দিলে স্মল এল, তাহলে যতটুকু লম্বা হচ্ছে নতুন করে ডিভাইডেড বাই আগে যতটুকু লম্বা ছিল ক্যাপিটাল এল, সেটাই হচ্ছে তোমার বিকৃতি, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে পীড়ন হচ্ছে কারণ, আর বিকৃতিকে বলা যায় তার ইফেক্ট। মনে করো হচ্ছে ধরো তোমার মাথায় অনেক বেশি একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো, তখন তুমি কি করবে? ভারী চোটে এরকম করে বাঁকা হয়ে যাবে, তাই না? ধরো তোমার মাথায় এই যে এত বড় একটা বক্স কেউ উঠাই দিল, তাহলে তুমি হচ্ছে ভারী চোটে এরকম করে বাঁকা হয়ে যাবে। তাহলে এই যে দেখো, মানে তোমার কি অবস্থা এখন? খুব খারাপ অবস্থা। তাহলে এই যে উপর থেকে তোমার মাথার উপরে ফোর্স আসলো একটা, সেই ফোর্স বাই এরিয়া, এটা কি হবে? এটা হবে হচ্ছে পীড়ন। তোমার কেউ নির্যাতন, নিপীড়ন করলো, সেই পীড়ন। আর এই যে তোমার আকৃতি পরিবর্তন হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, আর ক্যাপিটাল এল হচ্ছে আদি দৈর্ঘ্য, সেটাই হচ্ছে বিকৃতি। পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন একটা টার্ম, বিকৃতি একটা টার্ম। এই দুইটা টার্ম কি আমরা জানলাম। জেনে লাভটা কি? লাভটা হচ্ছে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হুকের সূত্র। তো হুকের সূত্র শেখার আগে, পীড়ন আর বিকৃতি নিয়ে হুকের সূত্র শেখার আগে একটা কথা বলে নেই। সেটা হচ্ছে, অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই কমেন্ট করেছো রাবার বেশি স্থিতিস্থাপক, আরো অনেকে কমেন্ট করেছো রানা, তারপর দেখতে পাচ্ছি ইমতিহান, তারপর মিস্টার উইজার্ড, সবুজ, সিয়াম, মিম, অনিত, অনেকেই এরপর কমেন্ট করা শুরু করছে যে স্টিল বেশি স্থিতিস্থাপক। তারপর দেখতে পাচ্ছি মোহাম্মদ নাইম হাসান, আলভি, তারপর পারভেজ আহমেদ, তারপর মোহাম্মদ এনামুল, তারপর ইমতিয়াজ কবির, শামস আলভি, অনিত, তারপর রনি, তারপর ইমতিয়াজ কবির আবারও, তারপর মোহাম্মদ বাঁধন মোল্লা। হ্যাঁ, তোমার কনসার্নটা আমরা মাথায় নিলাম, ওকে। আহমেদ আফ্রিদি, তারপর মোহাম্মদ আসলাম হোসেন, নুরানি, মুকিত খন্দকার, বিজয়চন্দ্র রয়, সাগর, কায়সার এবং মীরা, ইমতিহান রহমান। এর মাঝে আমি একটা প্রশ্ন পেয়েছি, অসহ পীড়ন কি? আমি এক্ষুনি বলতে যাচ্ছি অসহ পীড়ন কি। তাহলে দেখো, আমি আগে প্রশ্নের অ্যান্সার দিয়ে নেই। হুকের সূত্র থেকে, হুকের সূত্র থেকে আমরা জানি যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। কখন? স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। তাহলে পীড়ন বাই বিকৃতি এটা হচ্ছে একটা ধ্রুবক। পীড়ন বাই বিকৃতি হচ্ছে একটা ধ্রুবক, আর এই ধ্রুবকটাই হবে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে দেখো, এই ধ্রুবকের মানটা যত বেশি, স্থিতিস্থাপকতা তত বেশি। তাহলে দেখো, এইবার স্টিল আর রাবারের কথা চিন্তা করো। একই পরিমাণ ফোর্স তুমি স্টিলে অ্যাপ্লাই করলে, আর একই পরিমাণ ফোর্স রাবারে অ্যাপ্লাই করলে,
এই ছিল ধরো একটা স্টিলের টুকরা, স্টিল, এটাকে তুমি ফোর্স অ্যাপ্লাই করলে এফ, তার ফলে ধরা যাক এতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হবে। কিন্তু সেই একই ফোর্স তুমি যদি রাবার ব্যান্ডে অ্যাপ্লাই করো, তাহলে রাবার ব্যান্ড আরো অনেক বেশি লম্বা হবে। দেখো সেম ফোর্স অ্যাপ্লাই করুন, স্টিল লম্বা হচ্ছে এতটুকু, রাবার লম্বা হচ্ছে বেশি বেশি, তাহলে বিকৃতি কার বেশি বলো তো? বিকৃতি হচ্ছে রাবারের বেশি, রাবার এর বিকৃতি বেশি। তাহলে পীড়ন দুইটার জন্য সেম, সেম ফোর্স অ্যাপ্লাই করলাম, এফ বাই এ হচ্ছে পীড়ন, দুইটার এরিয়া সেম, এটাও এ এটাও এ, তাহলে পীড়ন দুইজনের জন্য সমান। বিকৃতি স্টিলের জন্য কম, বিকৃতি রাবারের জন্য বেশি। তাই রাবারের বেলায় এই ধ্রুবকের মানটা ছোট আসবে, রাবারের বেলায় ছোট আসবে, আর এই ধ্রুবকের মানটা স্টিলের বেলায় অনেক বেশি আসবে। তাহলে আমরা দেখালাম যে স্টিল আসলে রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। তাহলে যারা যারা অ্যান্সার করেছিলে যে স্টিল রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক, তাদের উত্তর সঠিক। আর যারা বলেছিলে যে রাবার বেশি স্থিতিস্থাপক, তারা নিশ্চয়ই এতক্ষণ এটা বুঝতে পেরেছো যে কেন আসলে রাবার বেশি স্থিতিস্থাপক না, কেন স্টিল বেশি স্থিতিস্থাপক। তাহলে স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান রাবার। তাহলে আমরা এইটুকু বলে এর পরের অংশে যাই। এরপর আমরা একটা প্রশ্ন পেয়েছি যে অসহপীড়ন কি। অসহপীড়ন কি জিনিস, আমরা এই প্রশ্নটা পেয়েছিলাম। তো আমি এখন এই প্রশ্নটার উত্তর দিতে যাচ্ছি। তো দেখো আমার হাতে টিস্যু পেপারের তৈরি একটা দড়ি, এই দড়িটা টিস্যু পেপারের তৈরি। তো আমি চাইলে এটাকে টান দিলে একটু লম্বা হবে, খেয়াল করো, তোমরা হয়তো খুব ভালো করে তাকালে বুঝতে পারবে যে টান দিলে এটা লম্বা হবে। কিন্তু টান দিলে লম্বা কি হতেই থাকবে না, দেখো বেশি টান দিলে কি হয়, আমি টান দিচ্ছি 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 দিচ্ছি, এই যে ছিঁড়ে গেল মাঝখানে। তাহলে এই যে টান দিতে দিতে ছিঁড়ে গেল, ছিঁড়ে যাওয়ার সময় আমি যতটুকু ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্সটুকু ছিঁড়ে যাওয়ার সময়, ধরো এই যে বস্তুটা টাচ করে ছিঁড়ে গেল, বস্তুটা এরকম করে ছিঁড়ে গেল, এই যে টান দিতে দিতে ছিঁড়ে গেল, আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম এফ, যার ফলে বস্তুটা ছিঁড়ে গেল। এই জায়গায় ছিঁড়ে যাওয়ার সময় ঠিক যতটুকু ফোর্স কাজ করে, ওই ফোর্সটাকে বলে অসহ ভার বা ব্রেকিং স্ট্রেস। যতটুকু ফোর্স আমি অ্যাপ্লাই করি, ব্রেকিং লোড, যতটুকু ফোর্স অ্যাপ্লাই করি ছিঁড়ে যাওয়ার সময়, সেটাকে বলে অসহ ভার বা ব্রেকিং লোড। এইবার আমি যদি এই ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করি এফ বাই এ, তখন সেইটাকেই আমরা বলবো অসহ পীড়ন বা ব্রেকিং স্ট্রেস। তাহলে অসহ পীড়ন হচ্ছে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে আর সহ্য করতে পারবে না, অসহ ছিঁড়ে যাবে সেটা, আর ওই ফোর্সটাকে বলবো অসহ ভার বা ব্রেকিং লোড। আর এই ফোর্স বাই এরিয়া, এই পুরাটাকে আমরা বলবো অসহ পীড়ন। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম যে অসহ পীড়ন কাকে বলে। এবার আমি আরো কিছু প্রশ্ন খোঁজার চেষ্টা করছি এখানে। জামিল আহমেদ জামিল আহমেদের কথাটাই খুব মজা পাচ্ছি না, আসলে এরকম চিন্তা করার কোনো কারণ নেই, শেয়ার করলে আসলে নলেজ বাড়ে। তোমাকে উদাহরণ দেই, ধরা যাক তোমার হাতে একটা মোমবাতি, এই মোমবাতি দিয়ে আমরা কি করতে পারবো, আরো মোম জ্বালাতে পারবো, তাই না? তো আমি একটা মোমবাতি থেকে যদি আরেকটা মোমবাতি জ্বালাই, তখন কি আগুনের পরিমাণ কমে যায় নাকি আরো বেড়ে যায়? অবশ্যই বেড়ে যায়। তাহলে এইভাবে নলেজ শেয়ার করলে নলেজ আসলে কখনো কমে না, নলেজ আসলে বাড়তে থাকে। সো ওভারঅল নলেজ বাড়ানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। মিজানুর রহমান, মিম, মাহমুদ, তারপর দেখতে পাচ্ছি নিসর্গ মৃধা, সবুজ, রোহান, মিনহাজ ফাহাদ, মোশরফুল ইসলাম, বিজয়চন্দ্র রয়, আবির শুভ্র, তারপর সিফাত, তারপর জামিল আহমেদ, আবারও মিতুল, নুরানি, অমি, তানবিন হোসেন। অমি, তুমি জিজ্ঞেস করেছো যে প্রবণতা, এই প্রবণতাকে স্থিতিস্থাপকতা বলে কিনা, পূর্বাবস্থায় ফিরে আসে। হ্যাঁ, এটাকে তুমি স্থিতিস্থাপকতা বলতে পারো। নাইম হাসান, তারপর ফারিয়া, তারপর বিজয়, বিজয় কমেন্ট করেছো, এলা, নুরানি, আর কায়সার কমেন্ট করেছো, এরপর হচ্ছে জয় ঘোষ কমেন্ট করেছো, মোহাম্মদ তৌফিকুর রহমান কমেন্ট করেছো। ওকে, তাহলে আমরা পীড়ন আর বিকৃতি এই দুইটা টার্ম কি তাদের পরিচয় জেনে গেলাম। এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ধরা যাক একটা তার, এই তারের দৈর্ঘ্য 10 মিটার, 10 মিটার। এই তারের যে ব্যাসার্ধ, রেডিয়াস আর, এটা হচ্ছে 5 মিলিমিটার। ব্যাসার্ধ হচ্ছে 5 মিলিমিটার, আর দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এবার এই তারে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই তারে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এই তারে এফ ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে?
তারের কিছুটা অংশ লম্বা হয়ে যাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তো দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় সেটা ধরা যাক 2 মিলিমিটার, 2 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে এটাই হচ্ছে স্মল এল। আর এই তারের এরিয়া আমরা বের করতে পারবো এখান থেকে, তাই না? আর যে ফোর্স অ্যাপ্লাই করলাম সেই ফোর্সটা ধরা যাক 2000 নিউটন, 2000 নিউটন। এখন তুমি আমাকে যেটা বলবে সেটা হচ্ছে পীড়ন কত, পীড়ন এফ বাই এ কত, আর বিকৃতি, বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল কত। এই দুইটা জিনিস হিসেব করে আমাকে জানাও। এখন কথা হচ্ছে এখানে কিসের কিসের মান আমি সরাসরি বসাতে পারবো। দেখো এফ এর মান কিন্তু সরাসরি দেয়া, এফ এর মান কত দেয়া 2000 নিউটন, কিন্তু এর মান কি দেয়া না, এর মান কিন্তু দেয়া নেই। দেখো এর মানটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। কোত্থেকে বের করব আমি বের করব এই যে এখান থেকে, আমি বের করব এখান থেকে যে r ইকুয়ালস 5 মিলিমিটার। তুমি তো মিলিমিটারকে মিটারে নিতেই পারো, মিটারে নিয়ে যাও। তো রেডিয়াস যদি জানি, এরিয়া এ আমরা জেনে যাব, এরিয়া এ হবে কত, এরিয়া এ হবে আসলে পাই আর স্কয়ার। তাহলে আমরা এরিয়া এ পাই আর স্কয়ার চাইলে হিসাব করে ফেলতে পারি। তো আমরা যদি একটা ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটা হিসাব করে ফেলতে পারবো। তো পাই ইনটু আর স্কয়ার, আর যেন কত ছিল 5 ডিভাইডেড বাই 1000, তাহলে মিটারে চলে যাবে আর স্কয়ার। তাহলে এরিয়া পাচ্ছি 7.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 7.85 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের এরিয়া। তাহলে আমরা এরিয়া জেনে গেলাম, তাহলে কি পীড়ন বের করতে পারবো না? এখন ইজিলি বের করতে পারবো। তারপর বিকৃতি বের করতে পারবো কিনা, বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মল এল কি জিনিস, যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ক্যাপিটাল এল কি জিনিস, আদিতে যত দৈর্ঘ্য ছিল, এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা বের করে ফেলি, আর এরপর তোমাদের সাথে উত্তরটা মিলিয়ে নিই। তাহলে 7.85 10 টু দি পাওয়ার মাইনাস 5, আমি আবারও ক্যালকুলেটরটা নিচ্ছি। তাহলে এখানে পীড়নের মানটা আমরা বের করে ফেলি। ফোর্স 2000, 7.85 10 টু দি পাওয়ার মাইনাস 5, তাহলে 2000 ডিভাইডেড বাই এত। তাহলে আমি যে মানটা পেতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে পীড়ন, আমি এটা এখানে লিখি 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 7, 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 7, এই হচ্ছে আমাদের পীড়নের মান 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 7। আর বিকৃতি এবার আমরা চাইলে সহজেই বের করতে পারি। স্মল এল কত ছিল 2 মিলিমিটার, তাহলে দেখো 2 মিলিমিটার মানে হচ্ছে 0.002, কেন 1000 দিয়ে ভাগ করলাম, 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে মিটারে চলে যাবে। আর ক্যাপিটাল কত ছিল 10 মিটার, তাহলে 0.002 ডিভাইডেড বাই 10, আরেকটা জিরো চলে আসবে, তার মানে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এই হচ্ছে আমাদের বিকৃতির মান। তাহলে দেখো পীড়নে আসলে নিউটন বাই মিটার স্কয়ার, তাই না, নিউটন পার মিটার স্কয়ার একটা একক থাকে, কিন্তু বিকৃতিতে এখানে কোনো একক নেই। এই বিকৃতিটাকে আমরা আলাদা করে বলবো দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দেখো আমরা পীড়ন বাই বিকৃতি জেনে গেলাম। এবার তোমাদের কাছ থেকে আমি অ্যানসারটা চেক করি। তাহলে দেখো অ্যানসারটা কি হবে আমরা বের করি। অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছো, নিসর্গ মৃধা, কাজী ইকরাম হোসেন, তারপর আমি দেখতে পাচ্ছি নাকিব, মিতুল, তানিম হাসান, নাকিব, আলভি, তারপর আতিক শাহরিয়ার, অমি, তানমিন হোসেন। অমি তুমি প্রশ্ন করেছো যে তাহলে তো রাবার বেশি স্থিতিস্থাপক হওয়ার কথা। না, অ্যাকচুয়ালি রাবার বেশি স্থিতিস্থাপক হওয়ার কথা না, স্টিল বেশি স্থিতিস্থাপক। কারণ স্থিতিস্থাপকতার সংজ্ঞা অনুযায়ী পীড়ন বাই বিকৃতি এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেটা স্টিলের বেশি। তুমি দেখো একটা স্টিলের স্প্রিং কতদিন ধরে বারবার কম্প্রেস করলে আবার আগের অবস্থায় ফিরে আসে, কতদিন ধরে সে কাজ করে। আর তুমি একটা রাবারকে বেশ কয়েকবার তুমি টেনে আবার ছেড়ে দাও, দেখবে একটু পর রাবারটা নরম হওয়া শুরু করবে এবং বেশিক্ষণ টিকবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে স্টিল অ্যাকচুয়ালি বেশি স্থিতিস্থাপক। তারপর আমি দেখতে পাচ্ছি নুরানি, রাহা, তারপর সবুজ, মেহেদি, তারপর মাইনুল ইসলাম, তারপর মোহাম্মদ বীর, তারপর হচ্ছে মৃধা, নাইম হাসান, তারপর হুসনা ফেরদৌস, তারপর সৌরভ পল, কাইসার, সজীব, তারপর শাহাদাত হোসেন, নুরানি, মোহাম্মদ নাইম হাসান, সঞ্জিদ রহমান, মোহাম্মদ মুশরিফুল ইসলাম। তোমরা অনেকেই অ্যানসারটা বের করতে পেরেছো যে আমাদের পীড়ন হচ্ছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর বিকৃতি হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এছাড়া কমেন্ট করেছো সজল, তারপর মির্জা তরিক এবং
অরিক তোমরা কমেন্ট করেছো। তো যারা যারা সঠিক উত্তরটা দিতে পেরেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এরপর আমাদের এর পরের টপিকে চলে যাই। এর পরের টপিকটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক। তো আমরা এখন ইয়াং এর গুণাঙ্ক নিয়ে কথা বলবো। ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা আমরা দৈর্ঘ্যের বেলায় কাজে লাগাবো। সেটা হচ্ছে দৈর্ঘ্য লেখার দরকার নেই, এখানে পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এই হচ্ছে আমাদের ইয়াং এর গুণাঙ্ক। তাহলে পীড়ন কি একটু আগে আমরা দেখেছি এফ বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতি কি স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটা উপরে উঠে যাবে, এটা নিচে নেমে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এফ এল বাই এ এল। তাহলে ইয়াং এর গুণাঙ্কের ফর্মুলা হচ্ছে y ইকুয়ালস এফ এল বাই এ এল। এটা হচ্ছে আমাদের ইয়াং এর গুণাঙ্ক। এটা হচ্ছে আমাদের ইয়াং এর গুণাঙ্ক, ইয়াংস মডুলাস যেটাকে আমরা বলি, ইয়াংস মডুলাস। এই হচ্ছে আমাদের ইয়াং এর গুণাঙ্ক। যেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির বেলায় এই মডুলাসটা দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এখানে কার পরিচয় কি? y এর পরিচয় হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক, ইয়াংস মডুলাস। এটার একক কি হবে? এখানে নিউটন, এখানে এল এল এর একক কেটে যাবে, এটা হচ্ছে মিটার স্কয়ার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্কের একক। এফ কি? এফ হচ্ছে কতটুকু আমি বল প্রয়োগ করলাম। ক্যাপিটাল এল কি? ওই বস্তুটার আদি দৈর্ঘ্য কত ছিল। এ কি? এ হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর স্মল এল কি? তাকে টেনে কতটুকু লম্বা করা হচ্ছে, সেটা হচ্ছে এই স্মল এল। তাহলে এই হচ্ছে আমাদের ইয়াং এর গুণাঙ্ক। তাহলে চলো এখন ইয়াং এর গুণাঙ্ক নিয়ে একটা অঙ্ক আমরা করে ফেলি। এখন যে প্রবলেমটা আমি করতে যাচ্ছি, এই প্রবলেমটা হচ্ছে খুবই কমন একটা প্রবলেম এবং বহুবার এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় বারে বারে ঘুরে ফিরে এসেছে। সো এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ, কমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বারবারে আসে। তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, যাতে সবাই এই অংশটুকু দেখতে পায়। তাহলে দেখো আমরা ইয়াং এর গুণাঙ্ক থেকে একটা অঙ্ক করি। দেখো এখানে একটা বস্তু একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো, একটা রিজিড সাপোর্ট থেকে আমরা একটা তারকে ঝুলিয়ে দিলাম। এই যে এরকম একটা তার। এই তারের যে দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য সেটা হচ্ছে 10 মিটার। এই তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কয়ার। 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কয়ার। ওকে, তাহলে আমরা এই 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কয়ার দেখতে পাচ্ছি। ওর এরিয়া আর লেন্থ ক্যাপিটাল এল, আদি দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে 10 মিটার। এখন আমরা করলাম কি, আমরা ওর নিচে একটা ইট ঝুলিয়ে দিলাম। এরকম একটা ইট ওর নিচে বেঁধে ঝুলিয়ে দিলাম। তাহলে কি করবে? গ্র্যাভিটির কারণে ও নিচের দিকে টান দিবে, তাই না? নিচের দিকে কত ফোর্সে টান দিবে? mg। এই ইটের ভর কত? m ইকুয়ালস ধরা যাক 1000 কেজি। এই ইটের ভর হচ্ছে 1000 কেজি, ম্যাস 1000 কেজি। তাহলে নিচের দিকে টান দিবে কত ফোর্সে? mg ফোর্সে। তাহলে এটা কিন্তু তোমার ফোর্স, mg হচ্ছে তোমার ফোর্স, f ইকুয়ালস mg। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি এর প্রসারণ হয় 3 মিলিমিটার, প্রসারণটা হচ্ছে 3 মিলিমিটার, তাহলে এই বস্তুর ইয়াং এর গুণাঙ্ক কত তুমি আমাকে বের করে দাও। ইয়াং এর গুণাঙ্কটা তুমি নির্ণয় করে দাও আমাকে, যে ইয়াং এর গুণাঙ্ক কত। তাহলে আমি আরেকবার বলি যে আমি কি জানতে চাচ্ছি। একটা তার এখান থেকে ঝুলানো, ধরো যাক ছাদ থেকে ঝুলানো। সেই ছাদে যে ছাদ থেকে যে তারটা ঝুলানো, সেই তারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তারের নিচে আমরা করলাম কি, আমরা 1000 কেজি একটা ইট বেঁধে দিলাম। তাহলে এই ইটটা ওকে টেনে নিশ্চয়ই লম্বা করে ফেলবে কিছুটা। এরপর বললাম যে এর এরিয়া a ইকুয়ালস 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কয়ার। তোমাকে বের করতে হবে ওর ইয়াং এর গুণাঙ্ক কত। আরেকটা জিনিস আমি কি বলে দিলাম, ওর যে প্রসারণ হবে অর্থাৎ একটু যে বড় হয়ে যাবে, সেটা হচ্ছে 3 মিলিমিটার। 3 মিলিমিটার ও প্রসারিত হবে। তো এখন তোমরা ইয়াং এর গুণাঙ্কটা বের করবে। আমার মনে হয় অলরেডি অনেকে বের করে ফেলেছো, আমি আবার বুঝাতে। সো আমি ইয়াং এর গুণাঙ্কের ফর্মুলাটা তোমাকে একটু লিখে দেই। y ইকুয়ালস এফ এল বাই এ স্মল এল। তো আমরা একটা করে মান বসাই। f কত? f আসলে mg। তাহলে 1000 ইনটু 9.8, এই হচ্ছে f। ক্যাপিটাল এল কত? ক্যাপিটাল এল হচ্ছে 10 মিটার। ক্যাপিটাল এল হচ্ছে 10 মিটার। এ এরিয়া কত? 10 টু দি পাওয়ার মাইনাস 6, বসাও 10 টু দি পাওয়ার মাইনাস 6। স্মল এল কত? 3 মিলিমিটার। এটাকে তুমি কি লিখতে পারো? 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। কেন 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3? আমি মিলিমিটার থেকে মিটারে নিয়ে গেলাম, তাই।
তাহলে এইটুকু যদি আমি ক্যালকুলেটরে বসাই তাহলে চলো দেখা যাক কি আসে। তাহলে 9.8 এটাকে আমি মাল্টিপ্লাই করব 10,000 দিয়ে, তারপর ডিভাইড করব এই অংশটুকু দিয়ে। সেটা কত? 10 টু দি পাওয়ার -6 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা। তাহলে আমার ভ্যালু চলে আসবে 3.2 10 টু দি পাওয়ার 13। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই এই রেজাল্টটা নিয়ে এসছো 3.2 10 টু দি পাওয়ার 13, এই রেজাল্টটা অনেকেই নিয়ে এসছো। তাহলে আমি দেখি কে কে অ্যান্সারটা করতে পারলে। অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করেছো। যেমন আমি দেখতে পাচ্ছি আদিল নেওয়াজ, মিতুল, অরিক, হৃদয়, মেহেদি, জয় ঘোষ, ত্রয়ী মিত্র, হৃদয়, মোহাম্মদ নাইম হাসান, কায়সার সাকিব, মাইনুল ইসলাম, শান্ত, তারপর গেলোয়া, আসিফ ইসলাম, নীল, ফিরদৌস, জিয়া, শান, মাইনুল ইসলাম, মিম, তারপর সৌরভ পল, ফারিহা, অমি, তানজিয়া কায়সার, মোহাম্মদ মোশরেফুল ইসলাম, কাজী ইকরাম হোসেন, জুয়েল রানা, তারপর সাজ্জাদ মাহমুদ ইকরাম এবং সজীব। তোমরা সবাই এই অ্যান্সারটা আনতে পেরেছো 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 13। যারা যারা এটা আনতে পেরেছো ইয়াং এর গুণাঙ্ক y ইকুয়ালস 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 13, তাদের সবার উত্তর সঠিক। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি আরো অনেকে কমেন্ট করেছো। মোহাম্মদ আসলাম হোসেন, ইমতিয়াজ কবির, তারপর নিজামুদ্দিন বুলবুল, মির্জা তরিক, মোহাম্মদ আলী সাগর, তারপর আসিফ, জামিল আহমেদ এবং তানমিন হোসেন অমি এবং শেষে রাহা। তোমরা যারা যারা এই অ্যান্সারটা আনতে পেরেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে এটা হচ্ছে সঠিক উত্তর আমাদের ইয়াংস মডুলাস। এবারে নেক্সট আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই তারকে বিকৃত করতে গিয়ে নিশ্চয়ই আমাকে কিছু না কিছু কাজ করতে হচ্ছে, তাই না? এই তারকে বিকৃত করতে গিয়ে আমাকে নিশ্চয়ই কিছু না কিছু কাজ করতে হচ্ছে। সেই কাজের মানটা কত সেটা আমি জানতে চাই। তাহলে দেখো কাজের মান W, সেটা কতটুকু দেখো। এই ব্যাখ্যাটা আমি এভাবে দেই খুব সহজ করে যদি বলি, প্রথমে যখন ফোর্স অ্যাপ্লাই করলাম 0, তখন কি কোনো বিকৃতি হয়? তখন কোনো বিকৃতি হয় না, কারণ ফোর্সই অ্যাপ্লাই করিনি, কিভাবে বিকৃতি হবে? এরপর আস্তে আস্তে ফোর্স অ্যাপ্লাই করতে করতে ফোর্সের মান যখন F, তখন বিকৃতি হয় হচ্ছে L। তাহলে ফোর্সের সাথে L বেড়ে বেড়ে কত হয়? L পর্যন্ত হয়, 0 থেকে বেড়ে বেড়ে L পর্যন্ত হয়। তাহলে আমি যদি বলি কাজ W সমান বল গুণন সরণ, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে কতটুকু হবে? হবে F ইনটু গড় সরণ L/2। তাহলে আবারও খেয়াল করো কেন আমি L না নিয়ে L/2 নিলাম। কারণ এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে পুরো জিনিসটার গড় সরণ হচ্ছে বা ভর কেন্দ্রের সরণ হচ্ছে L/2। তুমি এইভাবে না বলে আবার এভাবেও চাইলে চিন্তা করতে পারো, যে সরণ না হয় ধরে নিলাম L, গড় বল কত? F/2। তুমি এভাবেও চাইলে চিন্তা করতে পারো যে শুরুতে বল ছিল 0, শেষে বল F। যেহেতু সুষমভাবে বলের পরিমাণ বৃদ্ধি পায়, তাই 0 প্লাস F ডিভাইডেড বাই 2 ইকুয়ালস F/2। এটাই হচ্ছে গড় বল বা অ্যাভারেজ ফোর্স। সো অ্যাভারেজ ফোর্স দিয়ে চিন্তা করলে স্মল l ইনটু F/2, এই হচ্ছে তোমার কাজের মান। তাহলে এইটুকু পরিমাণ আমাকে কাজ করতে হয় একটা বস্তুকে প্রসারিত করার জন্য। তাহলে এটা হচ্ছে কৃত কাজ বা ওয়ার্ক ডান, কৃত কাজ বা ওয়ার্ক ডান। তাহলে এখন বলো তো, যতটুকু কাজ করলাম সেটাই কি বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে জমা থাকবে না? তাহলে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে একটা তারকে তুমি F ফোর্স অ্যাপ্লাই করে স্মল l পরিমাণ লম্বা করে ফেললে, ওই বস্তুর মধ্যে কতটুকু শক্তি জমা থাকবে? শক্তি জমা থাকবে এতটুকু, স্মল l ইনটু F/2, এতটুকু শক্তি জমা থাকবে। যদি বলে এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম বা একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি বা এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম, তাহলে তুমি কি অ্যান্সার দিবে? দেখো, তাহলে তোমাকে যে অ্যান্সারটা দিতে হবে যে একক আয়তনে সঞ্চিত শক্তি, সেটা হচ্ছে W ডিভাইডেড বাই ভলিউম। আয়তন কত? A L। কোত্থেকে পাচ্ছি এটা? A হচ্ছে ক্ষেত্রফল আর L হচ্ছে দৈর্ঘ্য, দুইটাকে গুণ করলে আমরা পাই আয়তন। তাহলে W/AL। তাহলে আমি যদি বলি একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে E, তাহলে সেটাকে আমরা লিখবো W/AL। W কত ছিল?
ডাব্লিউ ছিল হচ্ছে এফ এল ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আমরা এ আর ক্যাপিটাল এল গুণ করে দিলাম নিচে। দেখো তো এটাকে এই জিনিস লেখা যায় কিনা, হাফ এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটাকে আমি লিখবো হাফ এফ বাই এ মানে কি, পীড়ন, স্ট্রেস, স্মল এল বাই ক্যাপিটাল এল মানে কি, বিকৃতি। সরি, তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তি বা এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম হচ্ছে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, বা হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেইন। তাহলেই তুমি পেয়ে যাচ্ছ একটা বস্তুতে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি কত। তো এই পার্টটুকু আমি আরেকবার একটু বলি। দেখো, আমরা হচ্ছে কৃতকাজ হিসেব করেছিলাম W ইকুয়ালস স্মল l ইনটু f বাই 2 দিয়ে। তাহলে এই যে W হচ্ছে আমাদের হাফ এফ এল, তাকে আমরা আয়তন দিয়ে ভাগ করলাম। এটা কি আয়তন, এই ব্যাপারটা হচ্ছে আমাদের বস্তুটার আয়তন। তাহলে এই সঞ্চিত শক্তিকে আয়তন দিয়ে ভাগ করলে আমি কি পাবো, আমি পাবো একক আয়তনে সঞ্চিত শক্তি E ইকুয়ালস এফ এল বাই টুয়াইস এ এল। তাহলে এইভাবে আমি যদি আলাদা করে লিখি এফ বাই এ এল বাই এল, তাহলে আমি পেয়ে যাচ্ছি হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। এটাই হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। তো এখন আমি একটু দেখি তোমরা কমেন্টে আর কি বললে। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছো, যেমন হ্যাঁ অমি লিখেছো হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। মোহাম্মদ নাইম হাসান বলেছো যে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। জল ফরিং তুমি কমেন্ট করেছো, হ্যাঁ আমরা পড়লাম অবশ্যই। নিসর্গ মৃধা আমি আরেকবার বুঝিয়ে বললাম, আশা করি তোমার অ্যান্সার পেয়েছো। নাকিব, মোহাম্মদ নাইম হাসান, তকি, রইস আহমেদ, অমি, তকি, অরিক, মোহাম্মদ নাইম হাসান, এরপর আসিফ, ইব্রাহিম সাকিব, তারপর আসিফ ইসলাম এবং কায়সার সাকিব। তো এরপর আমরা অন্য একটা টপিকে যাচ্ছি। এই একক আয়তনের সঞ্চিত শক্তির পর নাইম হাসানের প্রশ্নের সূত্র ধরে বলি। নাইম হাসান পয়সনের অনুপাত নিয়ে জানতে চেয়েছো, তো আমরা পয়সনের অনুপাতটা নিয়ে একটু আলোচনা করব, এবং পয়সনের অনুপাত এই জিনিস ঋণাত্মক হতে পারে কি না এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা এখন পয়সনের অনুপাতে চলে যাচ্ছি। দেখো, আমরা এখন পয়সনের অনুপাত নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, পয়সনের অনুপাত জিনিসটা কি। একটা বস্তু তাকে তুমি যদি টেনে ধরো তাহলে লম্বা হবে, এবং এই জিনিসটা যত লম্বা হয়ে যাবে তত কিন্তু সরু হয়ে যাবে। তাহলে এটা ছিল প্রথম অবস্থা। এখন লম্বা হয়ে যাওয়ার সাথে সাথে সে কি হয়ে যাবে, সরু হয়ে যাবে। যত লম্বা হয়ে যাবে তত সরু হতে থাকবে। তাহলে ওর দৈর্ঘ্য বাড়বে, তাই না? এই যে কতটুকু দৈর্ঘ্য বাড়লো, এতখানি দৈর্ঘ্য বাড়লো, এটা কি স্মল এল, দৈর্ঘ্য বাড়লো। কিন্তু আকৃতি সাইড থেকে কমে যাচ্ছে না। ধরা যাক এই মাঝখান থেকে এটা ছিল হচ্ছে ক্যাপিটাল আর, তো এখন চিকন হয়ে গেল যে, এখন রেডিয়াস কত হবে, স্মল আর। তাহলে এইটাকে বলে হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেইন বা দৈর্ঘ্য বিকৃতি। আর এই যে পাশের দিকে চাপা হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ল্যাচারাল স্ট্রেইন বা পার্শ্বীয় বিকৃতি, তুমি বলতে পারো পার্শ্ব বিকৃতি। তাহলে এই দুইটার যে অনুপাত, পার্শ্ব বিকৃতি বা ল্যাচারাল স্ট্রেইন হবে পার্শ্ব বিকৃতি, এটা হবে হচ্ছে স্মল আর বাই ক্যাপিটাল আর। আর দৈর্ঘ্য বিকৃতি যেটা, দৈর্ঘ্য বিকৃতি, সেটা তো আমরা আগেই জানি স্মল এল বাই ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল ছিল ওর আদি দৈর্ঘ্য এটা। এখন একটু খেয়াল করো তো, দৈর্ঘ্য বিকৃতির বেলায় দৈর্ঘ্যটা যখন বাড়ে তখন পার্শ্ব বিকৃতিটা কমে, তাই না? এই যে রেডিয়াসটা কমে যায়। তাহলে এটাকে যদি আমরা প্লাস দেই, এটাকে অবশ্যই কি দেওয়া উচিত, মাইনাস দেওয়া উচিত, তাই না? তাই আমরা বুঝাচ্ছি এই চিহ্ন দিয়ে যে দৈর্ঘ্য বিকৃতি যখন বড় হয় তখন পাশের দিকে কমে যায়। এই দুইজনের অনুপাত অর্থাৎ পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, এটাকেই বলা হয় হচ্ছে পয়সনের অনুপাত। তো আমরা এই যে পার্শ্ব বিকৃতির কথাটা একটু বলে নিয়েছিলাম যেটা যে নেগেটিভ হয়, বাট আমরা এখানে লিখলাম স্মল আর বাই ক্যাপিটাল আর। আমরা যখন মান বসাবো তখন চাইলে আমরা নেগেটিভ বসাতে পারি, তোমার ইচ্ছা। আবার তুমি যদি শুধু পরম মান নির্ণয় করো, অ্যাবসলিউট ভ্যালু, তখন কিন্তু আর চিহ্ন টিহ্ন দিতে হয় না, জাস্ট মানটা বসালেই হয়, সেটা হচ্ছে পরম মানের ব্যাপার। তাহলে দেখো, পার্শ্ব বিকৃতি এই মানটা যদি এই এল এর মান পজিটিভ হয়, আর এর মান তখন নেগেটিভ হয়। আবার উল্টাটাও সত্যি,
এল এর মান যদি নেগেটিভ হয় আর এর মান তখন পজিটিভ হতে পারে। এটা হচ্ছে নরমাল বস্তুর বেলায়, যেমন একটা স্টিলের তৈরি তার, তারপর হচ্ছে কপারের তৈরি তার, একটা লোহার রড, এগুলার বেলায় এই কথাটা সত্যি। এবং তোমরা হয়তো অনেকে এটা করেও দেখেছো যে একটা চিউইংগামকে ধরে টান দিলে লম্বা হয়ে যায় এবং চিকন হয়ে যায়, এবং আরো টানতে থাকলে একসময় ছিঁড়ে যায় চিকন হয়ে হয়ে এক জায়গায়। তাহলে পয়সনের অনুপাত বা পয়সনস রেশিও যেটা, সেটা হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, স্মল আর বাই ক্যাপিটাল আর, স্মল এল বাই ক্যাপিটাল এল। সামনে একটা মাইনাস থাকে, এখানে এই জায়গায় একটা মাইনাস থাকে। তাহলে এটার সিগনিফিকেন্সটা কি বলি। স্বাভাবিক যে বস্তুগুলো আমরা দেখতে পাই তাদের জন্য পয়সনের রেশিওটা হচ্ছে 0 থেকে হাফ পর্যন্ত হয়, 0 থেকে হাফ অর্থাৎ পজিটিভ হয়। তাহলে এটা পজিটিভ হওয়ার জন্য কি কি লাগবে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ হওয়া লাগবে, অথবা এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হওয়া লাগবে, এবং তাই হয়। তাহলে এই হচ্ছে পয়সনের রেশিও। তাহলে যাদের বেলায় দৈর্ঘ্য বড় করলে প্রস্থ ছোট হয়, খুব ভালো করে খেয়াল করো, যেসব বস্তুর বেলায় দৈর্ঘ্য বড় করলে প্রস্থ ছোট হয় তাদের বেলায় পয়সনের রেশিওটা 0-র চেয়ে বড়, হাফের চেয়ে কম, এর মধ্যে থাকে। বাস্তবে আসলে 0.2 থেকে 0.4 এর মধ্যেই বেশিরভাগ সময় থাকে। তাহলে 0.2 থেকে 0.4 এর মধ্যেই বেশিরভাগ সময় পয়সনের রেশিওটা থাকে। তখন সেক্ষেত্রে কি হয়, উপরের পার্টটা নেগেটিভ, নিচের পার্টটা পজিটিভ হয়, বা নিচেরটা পজিটিভ উপরেরটা নেগেটিভ হয়। তাহলে মাইনাসে মাইনাসে কেটে গিয়ে এই রেশিওটা পজিটিভ চলে আসে। যেমন একটা উদাহরণ দেই, ধরা যাক একটা বস্তু দৈর্ঘ্য বিকৃতি হয় 5%, তাহলে আমি এখানে নিচে কত লিখবো, 0.05। আর পার্শ্ব বিকৃতি হয় 2%, তাহলে আমি উপরে কি লিখবো, পার্শ্ব বিকৃতি যেহেতু নেগেটিভ, -0.02। তাহলে ভাগ করলে আমি কত পাবো, 0.4। তাহলে ওই দেখো ওই বস্তুর পয়সনের রেশিও আসলো 0.4 অর্থাৎ পজিটিভ। কিন্তু মোহাম্মদ নাইম হাসান যেটা প্রশ্ন করেছিলে যে কোন বস্তুর পয়সনের রেশিও নেগেটিভ হয় কি না এবং হলে কিভাবে, এই উত্তরটা এখন আমি দিই। কোন কোন বস্তু পাওয়া যায়, সেগুলো নরমালি এমনিতে পাওয়া যায় না, সেগুলো একটু রেয়ার। কোন কোন বস্তু পাওয়া যায় যাদের বেলায় দৈর্ঘ্য বাড়লে দৈর্ঘ্যের সাথে সাথে প্রস্থও বাড়ে, এরকম কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায়। তো এই যে এই কথাটার আমরা অ্যান্সার দিচ্ছি, এটা নরমালি বইয়ে থাকে না। সো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে অ্যাটলিস্ট এই পার্টটুকুর জন্য হলেও, যাতে এটা বাকিরা জানতে পারে। কোন কোন বস্তুর বেলায় পয়সনের রেশিও নেগেটিভ হয়, ওই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা বলি অক্সেটিক ম্যাটেরিয়াল। ওই ম্যাটেরিয়ালগুলো কেমন একটা উদাহরণ দেই। ওই ম্যাটেরিয়ালগুলা এইরকম এইরকম ফাইবারের তৈরি হতে পারে, এরকম অ্যাটমিক স্ট্রাকচার থাকতে পারে ওই ম্যাটেরিয়ালগুলা, ওই স্পেশাল টাইপের ম্যাটেরিয়াল যেগুলোকে আমরা অক্সেটিক ম্যাটেরিয়াল বলি। এরকম একটা স্ট্রাকচার, এরকম এরকম পেঁচানো পেঁচানো একটা স্ট্রাকচার। এখন এটাকে যদি আমি দুই দিক থেকে ধরে টান দেই তাহলে দেখো কি হয়, দুই দিক থেকে ধরে টান দিলে এই প্যাচ গুলো খুলে যাবে। তাহলে এই যে পেঁচানো পেঁচানো যে এস এর মতো ছিল সেটা এরকম বড় হয়ে যাবে, সেটা এরকম বড় হয়ে যাবে, এবং এদিকেও তো বড় হবে, এস গুলো বড় হয়ে যাচ্ছে, এই যে এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে ভিতরের এই এরিয়াটুকু, ভিতরের এই এরিয়াটুকু, এইটুকুই বড় হয়ে এতটুকু হয়ে যায়। তাহলে এই সব ম্যাটেরিয়াল এদের দৈর্ঘ্য বাড়লে প্রস্থও বাড়ে। তার মানে কি, এইটা পজিটিভ হলে এইটাও পজিটিভ, তাহলে প্লাস মাইনাস প্লাস তিনটাই মিলে কি হয়, মাইনাস হয়। তাহলে এ ধরনের বস্তুর জন্য পয়সনের রেশিও নেগেটিভ হয়, পয়সনের রেশিও নেগেটিভ হয়। আশা করি তোমাদের অ্যান্সারটা পেয়েছো। তো আমি এখন একটু দেখতে যাচ্ছি যে তোমরা আর কি জানতে চেয়েছো। তো আমি দেখতে পাচ্ছি যে আহমেদ হোসাইন, এছাড়া আরো অনেকে কমেন্ট করেছো যে আবির লিখেছো যে হ্যাঁ ঋণাত্মক তো হতে পারে, হ্যাঁ ঋণাত্মক হতে পারে, সেটা আমরা দেখালাম এভাবে যে ঋণাত্মক হয়। তারপর ইয়শিতা রহমান, ফারাবি, সূর্য, আহমেদ হোসাইন, তারপর আমি দেখতে পাচ্ছি নাইম জামান, তারপর বিজয় জাকের, তারপর ত্রয়ী মির্জা, নাকিব ইসলাম, তারপর বাঁধন, রইস আহমেদ, নাইম হাসান। সাকিব বলেছো যে পর্যাবৃত্তিক গতি নিয়ে একটা ক্লাস চাও, হ্যাঁ অবশ্যই আমি পর্যাবৃত্তিক গতি নিয়েও একটা ক্লাস নিব। তারপর বিজয় বিজয় তুমি জানতে চেয়েছো যে এই অক্সিটিক ম্যাটেরিয়ালগুলোর নাম কি। তুমি চাইলে উইকিতে একটা সার্চ দিয়ে দেখতে পারো বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো, রি-এন্ট্রান্ট ফোম, রি-এন্ট্রান্ট ফোম, রি-এন্ট্রান্ট ফোম, এই টাইপের ম্যাটেরিয়াল, এদের জন্য পয়সনের রেশিওটা নেগেটিভ হয়।
তুমি অক্সিটিক ম্যাটেরিয়াল বা রিএন্ট্রেন্ট ফোম এই নামটা দিয়ে সার্চ দিতে পারো, তাহলে দেখবে যে এই জিনিসটা চলে আসবে, পয়সনের রেশিও নেগেটিভ। তাহলে আমরা এই পার্টটুকু থেকে সামনে যাই। তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি সিয়াম নাইম হাসান নদী, তারপর রায়হান রহমান, নয়ন, রায়হান চৌধুরী, হাসান, সৌরভ পল। সৌরভ পল জানতে চেয়েছো যে সংকুচিত গঠনে কি পয়সনের সূত্র ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ যাবে আপাতত। মোশরিফুল ইসলাম তরঙ্গ নিয়ে ক্লাস চেয়েছো, হ্যাঁ অবশ্যই আমরা তরঙ্গ নিয়ে ক্লাস নিব। আর যখন ছিঁড়ে যাবে তখন পয়সনের অনুপাত কত, আসলে যখন ছিঁড়ে যাবে তখন পয়সনের অনুপাত জিনিসটার প্রশ্নই আসবে না, যে ছিঁড়ে গেলে পয়সনের রেশিও কত, তখন ওই পয়সনের রেশিও কথাটা অবান্তর, তাই তখন পয়সনের রেশিও তোমাকে বের করতে হবে না। তারপর মোহাম্মদ নাইম হাসান এবং মাজেদ সরকার প্রশ্ন করেছো। তো আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে ফেলেছি। এবার আমরা পয়সনের রেশিও নিয়ে আর কিছু কথা চাইলে বলতে পারি। যেমন আমরা একটা অঙ্ক করতে পারি, আমরা একটা অঙ্ক করে ফেলতে পারি। ধরা যাক এই বস্তুটার দৈর্ঘ্য ছিল 10 মিটার, বল প্রয়োগ করার ফলে এর প্রসারণ হয়ে গেল ধরা যাক 0.0 না, দরকার নেই, ধরা যাক 2 মিলিমিটার প্রসারণ হলো এইভাবে। এরপর এই বস্তুটার যে প্রস্থ বা তুমি বলতে পারো যে রেডিয়াস, প্রস্থ না রেডিয়াস ছিল আগে 5 মিলিমিটার, তো টান দেওয়ার ফলে রেডিয়াসটা নিশ্চয়ই কমে যাবে, চিকন হয়ে যাবে, হয়ে গেল 4.92 মিলিমিটার। তাহলে আমাকে এখন বলো এর পয়সনের রেশিও কত। সূত্রটা আমি আরেকবার লিখে দেই। পয়সনের রেশিও সিগমা ইকুয়ালস মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর। স্মল আর মানে কিন্তু নতুন ব্যাসার্ধ না, স্মল আর মানে হচ্ছে ব্যাসার্ধ যতটুকু কমে। আমি এখানে লিখে দিই ব্যাসার্ধ বা রেডিয়াস যতটুকু কমে, এটা হচ্ছে আদি ব্যাসার্ধ বা ইনিশিয়াল রেডিয়াস, ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এই দুটোর পরিচয় তুমি অলরেডি জানো। তাহলে এখান থেকে বের করে ফেলতে পারবে যে কতটুকু হয়। তাহলে যতটুকু কমে না বলে আমরা বলি যতটুকু পরিবর্তন হয়, এটা এইভাবে বলতে পারো যে যতটুকু ব্যাসার্ধ পরিবর্তন হয় ডিভাইড বাই আদি ব্যাসার্ধ ডিভাইড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে আমরা পয়সনের রেশিও বের করে ফেলতে পারবো। চলো আমরা স্মল আর বের করে ফেলি আগে। 5 মিলিমিটার মাইনাস 4.92 মিলিমিটার, তার মানে 0.08 মিলিমিটার, 0.08 মিলিমিটার। এই হচ্ছে তোমার স্মল আর। আর এই যে স্মল এল বাই ক্যাপিটাল তো আমরা অলরেডি জানি, 2 মিলিমিটার হচ্ছে 0.002 আর ক্যাপিটাল হচ্ছে 10, তার মানে এটা আসবে হচ্ছে 0.0002। তাহলে এখানে মান বসালে আমরা পেয়ে যাব নিশ্চয়ই। তাহলে চলো আমরা ক্যালকুলেটরে মানটা বসাই। তাহলে এখানে চলে আসলো 0.08 ডিভাইডেড বাই আদি, সেটা কত 5 মিলিমিটার। তাহলে 0.08 মিলিমিটার ডিভাইডেড বাই 5 মিলিমিটার, এই যে অ্যান্সারটা পাচ্ছি তাকে আমরা এটা দিয়ে ভাগ করব 0.0002। তো অ্যান্সার যেটা চলে আসবে সেটা হচ্ছে 80। আমাদের অ্যান্সার চলে আসলো 80। এখন তুমি আমাকে বলো যে এই অ্যান্সারটা গ্রহণযোগ্য কি না, সেটা আমাকে বলো। কিভাবে বলবে? একটু আগে আমি কিন্তু বলেছিলাম পয়সনের রেশিও কত থেকে কত পর্যন্ত হতে পারে। অক্সিটিক ম্যাটেরিয়ালের জন্য 0 থেকে 0 এর নিচে -1 পর্যন্ত হতে পারে। আর নরমাল ম্যাটেরিয়ালের জন্য, যাদের জন্য পজিটিভ, তাদের জন্য কত হয়? তাদের জন্য হচ্ছে 0 থেকে হাফ এর মধ্যে হয়। তাহলে এই যে আমাদের যে অ্যান্সারটা আসলো, এটা কি 0 থেকে হাফ এর মধ্যে আসলো? না, 0 থেকে হাফ এর মধ্যে আসেনি। যেহেতু 0 থেকে হাফ এর মধ্যে আসেনি, তার মানে এইরকম ঘটনা ঘটা কি পসিবল? আসলে থিওরিটিক্যালি এরকম ঘটনা ঘটা পসিবল না। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই এই অ্যান্সারটা নিয়ে আসতে পেরেছো যে পয়সনের রেশিও আসবে 80, কিন্তু তারপর অ্যান্সারটা দিয়ে দিয়েছো যে না, এরকমটা বাস্তবে ঘটার কোনো সম্ভাবনা নেই, বাস্তবে এরকম হবে না। অর্থাৎ আমরা যে পয়সনের রেশিওটা ব্যবহার করার জন্য যে ডাটাগুলো ইউজ করলাম, বাস্তবে এরকম টাইপের ঘটনা আসলে ঘটবে না, অর্থাৎ এরকম পয়সনের রেশিও আমরা পাবো না। তো অলরেডি আমাকে এটা জানিয়েছো। আমি দেখতে পাচ্ছি ত্রয়ী মিত্র, মেহেদি, তাহমিদ, অমি, মোহাম্মদ নাইম হাসান, মিজানুর রহমান, গ্যালোয়া, অমি, তৌফিক আহমেদ, মেহেদি হাসান, সবুজ, আসিফ ইসলাম, তারপর মাহমুদ হোসেন,
তারপর জিয়া, তারপর আমি দেখতে পাচ্ছি মেহেদী হাসান আবারও, আরিফুল ইসলাম ফারাবি, আসিফ এবং অমি। সো গ্রহণযোগ্য না, এই অ্যান্সারটা যারা দিতে পেরেছো তার মানে অবশ্যই তোমরা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আগের ক্লাসটুকু শুনেছো, কারণ ওর মধ্যে অ্যান্সারটা ছিল যে কত থেকে কতর মধ্যে হলে গ্রহণযোগ্য হয়। তো আমি আশা করি যে তোমরা পয়সনের রেশিও এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে যে প্রশ্নগুলো ছিল তার অনেকগুলোরই উত্তর পেয়ে গিয়েছো। তো আমরা এই ক্লাসটা এখন শেষ করতে যাচ্ছি। তো আমরা পরবর্তী ক্লাসে আবার ফিরে আসব ঠিক রাত 9টায়। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব হচ্ছে কৈশিকতা এবং সান্দ্রতা, ভিসকোসিটি এবং ক্যাপিলারিটি, এই দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তো অবশ্যই ক্লাসটা মিস করবে না, অবশ্যই ক্লাসটাতে অ্যাটেন্ড করবে। এবং ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আবার রাত 9টায় ফিরে আসবো দ্বিতীয় ক্লাসটা নিয়ে। সবাই এই মুহূর্ত পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো।